ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর পাঠ্য বাংলার টেক্সট পোর্শনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী গদ্য অংশটির ওপর থেকে এর আগে দুটি পর্বে প্রশ্ন উত্তরের আলোচনা হয়ে গেছে। আজকে তোমাদের কাছে টেক্সট পোর্শনের ঠিক তার পরবর্তী অংশ থেকে দেখো ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আসছি, এবং টেক্সট পোর্শনের এইভাবে যদি তোমরা প্রশ্ন উত্তর তৈরি করো তাহলে এই লাইনগুলি ছাড়া যদি অন্য কোনো লাইন ধরেও তোমরা প্রশ্ন পাও তাহলে তার উত্তর লিখতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো দেখে নিই আজকে আগে কি কি প্রশ্ন রয়েছে আজকের যেটুকুনি অংশ আমরা পড়বো তার উপর থেকে। তাহলে আমরা যতটুকুনি অংশ এর আগে পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এক রাধারানীর দৃষ্টিতে যে ব্যক্তিটি খুব দয়ালু বলেই মনে হয়েছিল, যিনি রাধারানীকে সেই রথের মেলা থেকে নির্বিঘ্নে বা নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করছিলেন। এরপর তাদের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। দেখো রাধারানী তার বয়স কত সেই উত্তরে জানাচ্ছে 10-11 বছর। এরপর ব্যক্তিটি রাধারানীর নাম জানতে চান। রাধারানী উত্তর দেয় রাধারানী, হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখিতে গিয়াছিলে কেন? এবারে দেখো ব্যক্তিটি নানান প্রশ্নে রাধারানীর যে রথের মেলায় আসার উদ্দেশ্য বা একা কেন এসেছে পুরোটাই ব্যক্তিটি জানতে চাইছেন। তখন সেই কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকাই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। আজকে দেখো তোমাদের 9 নম্বর প্রশ্নটি দেয়া হয়েছে লাইন ধরে, যেটি সেটা হচ্ছে সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। তাহলে এখানে কি প্রশ্ন দেয়া হয়েছে যে কে কার কাছ থেকে এই বনফুলের মালার প্রসঙ্গটি জানতে পেরেছিলেন এবং বনফুলের মালা প্রসঙ্গে কী বা জানতে পারলেন। তাহলে আমরা উত্তরে কি বলবো, যে রথের মেলা থেকে যখন রাধারানী কাদার মধ্যে আছাড় খেতে খেতে ফিরছিল সেই সময় এক দয়ালু ব্যক্তি এসে রাধারানীর ঘাড়ের ওপর পড়েন, এবং রাধারানী সেই অন্ধকারের মধ্যে ব্যক্তিটিকে দেখতে না পেলেও তার কণ্ঠস্বর বা সমস্ত কিছু বিবেচনা করে সেই পরিস্থিতিতে ব্যক্তিটির ওপর ভরসা করা যায় বলেই মনে করেন। এবং ব্যক্তিটিও আমরা কাহিনীতে যেভাবে দেখেছি যে ব্যক্তিটির উদ্দেশ্য সৎ ছিল, তিনি রাধারানীকে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেন এবং তার হাত ধরে বাড়ি ফেরেন। এই সময় আমরা দেখি যে এই কাহিনীর এই প্রেক্ষাপটে আমরা দেখি যে এই দয়ালু ব্যক্তিটি রাধারানীর কাছ থেকে তার বুকের মধ্যে আঁকড়ে রাখা 1 পয়সার বনফুলের মালার প্রসঙ্গ জানতে চেয়েছেন। তাহলে প্রথম অংশটার উত্তর গেল। এরপরে আমরা দেখো যেটা রয়েছে যে এই বনফুলের মালা প্রসঙ্গে কি জানতে পারলেন, আমরা এখানেই পড়লাম। কি জানতে পারলেন না, মাতার রাধারানী তার মায়ের পথ্যের জন্যই এই মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে এসেছিল, এবং রথ দেখতে সে আসেনি কোনোভাবেই, কিন্তু ঝড় বৃষ্টির কারণে বা বৃষ্টির কারণে, মুষলধারে বৃষ্টির কারণে, ঝড়ের প্রসঙ্গ নেই, মুষলধারে বৃষ্টির কারণে মেলা ভেঙে যায় আর মালা তার বিক্রি হয় না। কিন্তু বালিকাটি অর্থাৎ রাধারানী সে নিজে এখনও মনের মধ্যে আশা রেখেছে যে মালাটি তার বিক্রি হবে, তাই হৃদয়ের মধ্যে এখনও পর্যন্ত যেন তাকে আগলে রেখেছেন সেই 1 পয়সার বনফুলের মালাটিকে। তাহলে এই বিষয়টি জানতে পারলেন। এখানে দেখো 5 নম্বর দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এটা 3 নম্বরও থাকতে পারে। এরপরে তোমাদের যে প্রশ্নটি আজকে দেওয়া হয়েছে 10 নম্বর পড়াই হয়ে গেছে। দেখো, তুমি মালা বেচো তো আমি কিনি, এই লাইনটি ধরে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে মালা বেচার এবং মালা কেনার প্রাসঙ্গিকতাটা কি। তাহলে মালা যে বিক্রি করছিল সে হচ্ছে কাহিনীর মধ্যে যে মুখ্য চরিত্র রাধারানী, তার মালা বিক্রি করার প্রসঙ্গ। দেখো একটা নির্দিষ্ট জায়গায় উত্তর না পাই, আমরা কাহিনী যতটুকুনি পড়ে ফেলেছি সেখান থেকে আমরা উত্তরটা বলতে পারবো। যে আমরা দেখি যে রাধারানী বড় বাড়ির মেয়ে হলেও তার বাবার মৃত্যুর পর এক জ্ঞাতির সঙ্গে মোকদ্দমায় রাধারানীর মা সমস্ত বিষয়াশয় সম্পত্তি হারিয়ে ফেলেন, এমনকি প্রিভি কাউন্সিলে আপিল করতে গিয়ে তার অলংকার এবং যেটুকুনি নগদ অর্থ ছিল সেটিও তার শেষ হয়ে যায়। এরপর একটি কুটিরে দুজনে মিলে দিনপাত থাকতে আরম্ভ করেন এবং রাধারানীর মা সেখানে কায়িক পরিশ্রম করে তাদের দিন চলতে থাকে।
কিন্তু রাধারানীর মা রথের কিছুদিন আগে থেকে অসুস্থ হন এবং দেখা যায় যে রথের দিনে খুব বিশেষভাবে অসুস্থ হয়ে পড়েন। রাধারানী বুঝতে পারে তার মায়ের পথ্যের প্রয়োজন, তাই মায়ের পথ্যের জন্যই শুধুমাত্র কাঁদতে কাঁদতে উপায় না দেখে বাগান থেকে বনফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রয়ের উদ্দেশ্যে বেরিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই রথের হাট ভেঙে যায়। কিন্তু এখানে আমরা মোটামুটি কাহিনী থেকে রাধারানীর মালাটি বিক্রি করার প্রাসঙ্গিকতা স্বরূপ এটুকুনি অংশই পাই। তাহলে মোটামুটি যেটা তার পরিস্থিতি এবং তার মায়ের পথ্যের জন্য এই মালা বিক্রি, এটাই হচ্ছে তার প্রসঙ্গ। এভাবে তোমাদের উত্তরটা গুছিয়ে নিয়ে পড়তে হবে। এরপরে দেখো যেটা রয়েছে যে মালা কেনার প্রসঙ্গটা কি। মালা কিনছেন কে না, আমরা কাহিনীতে দেখি যে সেই রথের মেলা থেকে সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যখন রাধারানী কোনোভাবেই তার বাড়ি ফিরতে পারছিল না, তবুও চেষ্টা করছিল কাদার মধ্যে আছাড় খেতে খেতে, তখনই এক ব্যক্তির সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয়। আমরা কাহিনীতে দেখি যে এই ব্যক্তিটি প্রকৃতই দয়ালু ছিলেন এবং রাধারানীর কোনোভাবেই অনিষ্ট এই ব্যক্তিটির দ্বারা হবে না আমরা কাহিনীতে বুঝতে পারি, এবং রাধারানীও সেই অন্ধকারের মধ্যে ব্যক্তিটির ওপর ভরসা করতে বাধ্য হয়। ব্যক্তিটি এখানে কথায় কথায়, যেটা আমরা এখানে পেয়েছি, দেখো মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর কাছ থেকে তার বুকের মধ্যে সেই 1 পয়সার বনফুলের মালা আঁকলে রাখার প্রসঙ্গ জানতে চান এবং জানতে পারেন তার মালাটি আগলে রাখার প্রকৃত উদ্দেশ্য। তখনই ব্যক্তিটি দয়া পরবশত, দেখো এর পরের অংশ যতটুকুনি আমরা আগের প্রশ্নের উত্তর শেষ করেছিলাম এই পর্যন্ত, তারপরে দেখো দয়া পরবশত তখনই রাধারানীকে জানান যে রথের মেলায় তিনিও 1 ছড়া মালা খুঁজছিলেন, কেননা তার বাড়িতে ঠাকুর রয়েছে তাকে পরাবেন বলে। আর রথের হাট অর্থাৎ বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গেল, তাই তার মালাও কেনা হয়নি। তাই এখানেই আমরা দেখি সেই ব্যক্তিটির মালা কেনার প্রাসঙ্গিকতা। আসলে শুধুমাত্র যে ঠাকুরকে পড়ানোই তার উদ্দেশ্য ছিল তা কিন্তু নয়। আমরা কাহিনী থেকে বা ব্যক্তিটির স্বভাব বা ভাবভঙ্গি, তার চিন্তাধারা, তার আচার আচরণ থেকে আমরা বুঝতে পারি মূলত তিনি রাধারানীকে সাহায্য করার জন্য, তার যাতে উপকার হয়, তার যাতে সেই মালা বিক্রি হয় এবং তার যাতে মায়ের জন্য পথ্য সংগ্রহ করতে পারে, সেই প্রসঙ্গে বা সেই উদ্দেশ্যেই কিন্তু মালা কিনতে চেয়েছেন। তাহলে এই গেল, এটা কিন্তু 5 নম্বর দেওয়া হয়েছে, এটা এইভাবেই আমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। এর পরের অংশ চলো দেখি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নইলে আমার মা খেতে পাবে না, তা নি। তাহলে রাধারানী সেই মুহূর্তে মনে মনে ভাবছে যে তার মনটা আনন্দে ভরে গেল। কি কারণে না, যাক তার মালাটা তাহলে বিক্রি হবে, মায়ের জন্য পথ্যের সে ব্যবস্থা করতে পারবে, এইটা ভেবে তার আনন্দ হলো। কিন্তু পর মুহূর্তে সে ভাবলো, আর কি ভাবলো না, যে ব্যক্তিটি সেই অন্ধকার দুর্যোগপূর্ণ সময় সন্ধ্যায় রাধারানীকে খুব যত্ন সহকারে হাত ধরে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, তার কাছ থেকে তিনি কি করে অকৃতজ্ঞের মতো সেই মালার মূল্য গ্রহণ করবে, এই ভাবনাটাই তার মনের মধ্যে এলো। তার পর মুহূর্তে আবার রাধারানী আরও ভাবছে যে কিন্তু এই মালার মূল্য না নিলে তার মা খেতে পাবে না। তাহলে এই উদ্দেশ্যেই কিন্তু শুধুমাত্র রাধারানী সেই মালার মূল্য নিতে সম্মত হলো। আজকে তোমাদের দেখো 11 নম্বর প্রশ্ন যেটি দেওয়া হয়েছে, এই লাইনটি ধরে রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে মনে ভাবিল যে, তাহলে আনন্দ কেন হলো? মায়ের পথ্য সংস্থান হবে। আর মনে মনে কি ভাবলো না, এই অংশটাই, তার পরের অংশটাই আমরা যেটা এক্ষুনি বললাম, এটাই তার উত্তর। যে কি করে ব্যক্তিটির প্রতি অকৃতজ্ঞ হয়ে তিনি যে তাকে অন্ধকারে সাহায্য করলেন, যত্ন সহকারে বাড়ি ফেরার জন্য হাত ধরে বাড়ির পথে নিয়ে যাচ্ছেন, এরপরে তার প্রতি অকৃতজ্ঞ হয়ে কিভাবে মালার মূল্য রাধারানী গ্রহণ করবে। কিন্তু পরমুহূর্তে রাধারানীর ভাবনায় আসে তার মায়ের কথা, আর মালার মূল্য না গ্রহণ করলে সে তার মাকে পথ্যের সংস্থান করে দিতে পারবে না। এ কারণে সে মনে মনে ভাবে যে তার এই মালার মূল্য গ্রহণ করা উচিত। তাহলে এটাই ছিল তার ভাবনা। এরপরে দেখো, এই ভাবিয়া রাধারানী মালা সমবি বেহারীকে দিল। সমবি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমবি বেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে। তাহলে দেখো আজকে তোমাদের 12 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে। এই ভাবিয়া রাধারানী মালা সমবি বেহারীকে দিল। তাহলে সমবি বেহারী কে প্রশ্ন দেওয়া হয়েছে।
সমবি বেহারি বলতে এখানে সঙ্গীকে বোঝানো হচ্ছে। এখানে সঙ্গী বলতে রাধারানী সেই দুর্যোগপূর্ণ সন্ধ্যায় যখন রথের মেলা ভেঙে যাওয়ার পর সেই কর্দমাক্ত পথে আছাড় খাচ্ছিল, তখন যে ব্যক্তিটি সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয় এবং যে ব্যক্তি রাধারানীকে যত্ন সহকারে হাত ধরে বাড়ির পথে নিয়ে আসছিলেন, যে ব্যক্তিটি রাধারানীর কাছে মিষ্টি মিষ্টি কথা বলে তার 1 পয়সা বনফুলের মালা বুকের কাছে আঁকলে রাখার প্রসঙ্গটাও জেনে নেন এখানে, সেই ব্যক্তিটি যখন রাধারানীর কাছ থেকে মালা কিনতে ইচ্ছা প্রকাশ করেন, তাকেই রাধারানী সেই মালা হাতে তুলে দেয়। তারপরে দেখো যে এই ভাবিয়া মানে কি ভেবে রাধারানী তার সমবিবাহীকে মালাটা তুলে দিলেন না, এই ভেবে তার আগের প্রশ্নটায় আমরা যেটা দেখেছিলাম যে রাধারানী আনন্দিত হয়েছিল এই ভেবে যে তার মালাটা বিক্রয় হবে, কিন্তু পরমুহূর্তেই সেই ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তি তাকে যত্ন সহকারে অন্ধকারে বাড়ি ফিরিয়ে নিয়ে চলেছে, তার কাছ থেকে কী প্রকারে রাধারানী সেই মালার মূল্য গ্রহণ করবে, এই ভাবনা তার মনে এসেছিল ঠিকই, কিন্তু পরমুহূর্তেই রাধারানীর মনে হলো মালার মূল্য না গ্রহণ করলে সে মায়ের পথ্যের সংস্থান করতে পারবে না। এই ভেবেই রাধারানী তার সেই সমভি বেহারি অর্থাৎ সেই সঙ্গে যে দয়ালু ব্যক্তিটি ছিলেন তার হাতে মালা তুলে দিয়েছিলেন। তাহলে এরপরের যে অংশটা আমরা পড়ছি, দেখো এখানে একটা প্রসঙ্গ এসে গেছে। সমবি বেহারি অর্থাৎ সেই দয়ালু ব্যক্তিটি মালার মূল্য 4 পয়সা বিবেচনা করে রাধারানীর হাতে যে মূল্যটি দিয়েছিলেন, সেই মূল্যটা প্রসঙ্গে রাধারানী প্রথম একটা খটকা লাগলো, এ যে বড় বড় ঠেকছে। এবারে সমবিহারী কি বলছেন দেখো, মানে সেই দয়ালু ব্যক্তিটি, ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দিনাই, মানে 4 পয়সা অর্থাৎ 2 পয়সা দিয়েছেন, সেই ভিত্তিতে 2 পয়সা দিয়েছেন, সেই ভিত্তিতে তাকে বড় বড় ঠেকছে বোঝাতে চাইছে। তাহলে ডবল পয়সা যে তিনি 2 দিয়েছেন এ কারণেই তার হাতে বড় ঠেকছে। আর ওপাশে রাধারানীর মনের মধ্যে খটকা লেগেছে, সেই অন্ধকারে যেহেতু সে দেখতে পায়নি, হাতে নিয়ে অনুভব করেছে যে সেগুলো বড় বড় ঠেকছে। রাধারানীর এরপরে প্রসঙ্গটা দেখো, তা এ যে অন্ধকারও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? তাহলে রাধারানীর মনে আরও একটা খটকা এলো, আরও একটা সন্দেহ এলো। অন্ধকারের মধ্যেও রাধারানী লক্ষ্য করলো যে সেই পয়সাগুলো চকচক করছে, হয়তো সেই ব্যক্তিটি ভুল করে টাকা দিয়েছেন, এ সন্দেহ রাধারানী কিন্তু সেই ব্যক্তিটির সামনেই প্রকাশ করেন। এবার ব্যক্তিটির প্রসঙ্গ দেখো, না নূতন কলের পয়সা তাই চকচক করছে। তাহলে ব্যক্তিটি 2টি কথা বললেন, তিনি ডবল পয়সা দিয়েছেন, তিনি 2 পয়সা দিয়েছেন এবং সেটি নূতন কলের পয়সা বলে চকচক করছে। আর রাধারানীর এখানে সন্দেহ 2টি প্রকাশ পেয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো পরপর ধারাবাহিকভাবে মাথায় রাখতে হবে। এরপরে আরও একটু জায়গা আছে দেখো, রাধারানী বলছে, তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। তাহলে আজকে তোমাদের যে 13 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে, প্রশ্নটা খুব সম্ভবত এটাই দেওয়া ছিল যে কে বক্তা এখানে কাকে কেন কোথায় দাঁড়াতে বলেছেন, বা তিনি কি দাঁড়িয়েছিলেন কিনা, তিনি অপেক্ষা করেছিলেন কিনা। তাহলে বক্তা এখানে রাধারানী, তিনি সেই রথের মেলায় যার সাহায্যে বা যার হাত ধরে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরছিল, সেই দয়ালু ব্যক্তিটিকেই তার গৃহে এসে অপেক্ষা করার কথা বলেছে। কেন বলেছে? কেননা ব্যক্তিটি কথায় মিষ্টি মিষ্টি কথায় রাধারানীর কাছ থেকে সেই 1 পয়সা বনফুলের মালার প্রসঙ্গটি জেনে নিয়েছিলেন এবং দয়াপরবশত বা রাধারানীকে সাহায্য করার উদ্দেশ্যেই না তাকে জানতে দিয়েই তার গৃহে ঠাকুরের জন্য সেই বনফুলের মালার মূল্য হিসেবে জেনে শুনেই তিনি টাকা প্রদান করেছিলেন 4 পয়সা বলে। রাধারানী সেই অন্ধকারে বুঝতে পারছিল না, তাই তার অনুভূতিতে সে যেটুকুনি সন্দেহ ছিল সেটুকুনি কিন্তু প্রকাশ করেছিল। প্রথমেই প্রকাশ করে যে তার পয়সাগুলো বড় বড় ঠেকছে এবং অন্ধকার, তারপরে জানায় যে অন্ধকারেও সেগুলি চকচক করছে, হয়তো তিনি ভুল করে টাকা দিয়ে ফেলেছেন। কিন্তু ব্যক্তিটি তাকে তার সন্দেহ ভাঙিয়ে দেওয়ার জন্য, রাধারানীর মনে সেই খটকা বা সন্দেহ দূর করার জন্য জানিয়েছেন যে তিনি ডবল পয়সা দিয়েছেন, তিনি 2টি পয়সা দিয়েছেন আর নতুন কলের পয়সা বলে তা চকচক করছে। কিন্তু রাধারানীর মনে সন্দেহ কাটে না। রাধারানী সেই ব্যক্তিকে সেগুলি পয়সা না টাকা দেখে বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখে বা আলো জেলে দেখে যদি দেখে যে সেটি টাকা, তিনি রাধারানী সেই ব্যক্তিটিকে ফেরত দেবেন বলেই তাকে অপেক্ষা করার কথা এখানে জানিয়েছেন।
কাহিনীতে আমরা দেখি, এর পরবর্তী অংশে দেখব যে ব্যক্তিটি কোনোভাবেই কিন্তু এই বিষয়ের জন্য অপেক্ষা করেননি। কেননা আমরা বুঝেই গেছি ব্যক্তিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইচ্ছে করেই রাধারানীকে সেই মালার মূল্য হিসেবে পয়সা না দিয়ে টাকাই দিয়েছিলেন, যাতে রাধারানী তার সেই মায়ের পথ্যের সংস্থান করা বা তার এতটা দারিদ্রতাপূর্ণ জীবনে কিছুটা সুরাহা করতে পারে, এইটুকুনি সাহায্য করতে চেয়েছিলেন ব্যক্তি। সে কারণেই তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পয়সার জায়গায় টাকাই প্রদান করেছিলেন, আর সেটি কোনোভাবেই যে তিনি ফেরত নেবেন না সে কারণে কিন্তু তিনি সেখানে কোনোভাবেই অপেক্ষা করেননি। পরবর্তী অংশে আমরা দেখি। তাহলে আমাদের গেল 13 নম্বর প্রশ্নের উত্তরের আলোচনা। এরপর দেখো, কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। তাহলে এবার রাধারানী আলো জ্বেলে দেখবে। এখানে দেখো কিছু কথা রাধারানী খুব ছেলে মানুষের মতোই কিন্তু সেই ব্যক্তিটির কাছে বলে ফেলবে। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিগড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা, ব্যক্তিটি জানালেন। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমুকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। তাহলে আজকে তোমাদের 14 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। তাহলে তার চলে যাওয়ার উদ্দেশ্যটা কি? সে কেন অপেক্ষা করলো না? কেননা এটা 3 নাম্বার হোক 5 নাম্বার হোক, আমরা কাহিনীর এই রাধারানীকে এই প্রেক্ষাপটে এইভাবে পাই। রাধারানীর মা এইভাবে দিন যাপন করছিলেন, যেটা এর আগেও বিভিন্ন প্রশ্নের উত্তরে আলোচনা হয়েছে। মানে তাদের অবস্থাটা ব্যক্ত করতে হবে, রাধারানীর মায়ের শরীর খারাপ হওয়ার প্রসঙ্গটা ব্যক্ত করতে হবে, রাধারানী কিভাবে তার মায়ের পথ্যের সংস্থানের জন্য বাগান থেকে বনফুলের মালা তুলে রথের মেলায় বিক্রি করতে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেটা বলতে হবে। যদি 5 নাম্বার থাকে তাহলে এতটা আমরা বলবো। তারপরে ব্যক্তিটি রাধারানীর পরিস্থিতি জানার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাধারানীকে সাহায্য করার জন্য বনফুলের মালা প্রয়োজন না থাকা সত্ত্বেও ঠাকুরের দোহাই দিয়ে, বাড়ির দেবতার দোহাই দিয়ে ক্রয় করেন এবং ইচ্ছে করেই তিনি, জেনে শুনেই তিনি 2 পয়সার পরিবর্তে 2টি টাকা দেন। রাধারানী সেই অন্ধকারের মধ্যে পয়সাগুলি হাতে নেওয়ার পর, রাধারানী যাকে পয়সা বলেই মনে করেছিল, নেওয়ার পর সন্দেহ প্রকাশ করলেও কোনোভাবেই রাধারানী সেই সন্দেহ আমল দেন না ব্যক্তিটি। এবং রাধারানী বাড়িতে গিয়ে আলো জ্বেলে সেগুলি টাকা না পয়সা দেখার পর যখন ফেরত দেওয়ার কথা বলেছিল, তখনও কিন্তু ব্যক্তিটি কোনোভাবেই অপেক্ষা করলেন না। রাধারানী যখন দেখলো যে এগুলি পয়সা নয় টাকা, তখন সে ব্যক্তি আর কোনোভাবেই সেখানে অপেক্ষমান ছিলেন না। কেননা তিনি শুধুমাত্র রাধারানীকে সাহায্য করার জন্যই সেগুলি প্রদান করেছিলেন, যাতে রাধারানীর মা সুস্থ হয়, রাধারানী তার মায়ের সঙ্গে একটা নির্বিঘ্ন জীবন যাপন করতে পারে। তাহলে আজকে আমরা এতটা পড়লাম, আলোচনা করলাম। দেখো আজকে মোটামুটি অনেকগুলোই প্রশ্নের উত্তরে আলোচনা হয়েছে। এর পরের অংশটা আমরা এর পরের পর্বে আলোচনা করব।